হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব তোমাদের অবশ্যই পরীক্ষায় আসতে চলেছে। বিশ্বায়নের প্রকৃতি ও রূপ আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো, বা বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। এইভাবে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। এটা 3 নম্বর অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন। অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখবে তোমরা দেখে নাও। যথেষ্ট সহজ ভাষায় তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে, যাতে লিখলে তোমরা 6-এ 6 পেতে পারো। দেখো অ্যান্সারটা বোঝো। ভূমিকা প্রথমে। বর্তমানে আমরা এক আন্তর্জাতিক সমাজে বসবাস করছি, তাই বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকলুহান সমগ্র বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজ বা বিশ্বপল্লী রূপে বর্ণনা করেছেন। এই অবস্থায় কোনো রাষ্ট্র নিঃসঙ্গ থাকতে পারে না, কারণ প্রত্যেক রাষ্ট্র বৈষয়িক উন্নতি চায়। এই উন্নতি করতে গেলে কোনো দেশের অর্থনীতির দরজা বন্ধ রাখলে চলবে না, বিশ্বের বাজারের দরজা খুলে দিতে হবে, তবেই মুক্ত বাতাসে অর্থনীতির বিকাশ ঘটবে। এইভাবে বাইরের জগতের কাছে দরজা খুলে দেবার নাম বিশ্বায়ন। সাধারণভাবে বিশ্বায়নের শর্ত হলো মুক্ত অর্থনীতি, কিন্তু বাস্তবে অর্থনীতি ছাড়া বিশ্বায়নের প্রকৃতিতে আছে রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক। এই তিনটি রূপের সমাহার হলো বিশ্বায়ন। বিশ্বায়নের স্বরূপ ও প্রকৃতি নিম্নে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক বিশ্বায়ন। বিশ্বায়নের প্রধান রূপটি হলো অর্থনৈতিক বিশ্বায়ন। এই বিশ্বায়নের ফলে বাইরের জগতের কাছে কোনো দেশের অর্থনীতির দরজা খুলে দেওয়া হয়, ফলে আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা থাকে না। বিভিন্ন দেশের মধ্যে মূলধন ও শ্রমের অবাধ যাতায়াত ঘটে। বহুজাতিক সংস্থাগুলি বিভিন্ন দেশের মূলধন বিনিয়োগ করে। পুঁজি লগ্নির ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্ব ব্যাংক প্রভৃতি গড়ে উঠেছে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য গ্যাট চুক্তি, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রভৃতি সংগঠন তৈরি হয়েছে। এগুলি অর্থনৈতিক বিশ্বায়নের অঙ্গ। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক বিশ্বায়ন। রাজনৈতিক বিশ্বায়ন বলতে বোঝায় সার্বভৌম জাতীয় রাষ্ট্রের কর্তৃত্ব হ্রাস। বিশ্বায়নের পূর্বে রাষ্ট্রের মধ্যে কোনো সংস্থা সার্বভৌম কর্তৃত্বের বেড়াজাল থেকে মুক্ত হতে পারত না, কিন্তু রাজনৈতিক বিশ্বায়নের ফলে যে কোনো সংস্থা সার্বভৌম কর্তৃত্বের বাঁধন থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেকে ছড়িয়ে দিতে পারে। রাজনৈতিক মতাদর্শের সচলতা বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে বিশ্ব রাষ্ট্র গড়ে উঠবে না, জাতিরাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকবে। জাতিরাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকবে, তবে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণার পরিবর্তন ঘটবে। এবার আছে সাংস্কৃতিক বিশ্বায়ন। সাংস্কৃতিক বিশ্বায়নে কি বলা হচ্ছে দেখো, আর একদম সহজ ভাষায় লেখা হয়েছে, এবং এটা ভেবো না যে এটা লিখলে কম নাম্বার পাবে। এটা তোমরা যদি ভালো করে যেভাবে লেখা আছে সেভাবে লিখে আসতে পারো, অবশ্যই তোমরা 6-এ 6 পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। এখানে সাংস্কৃতিক বিশ্বায়নটা বোঝো। সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বোঝায় সভ্যতা, সংস্কৃতি, আচার আচরণ প্রভৃতির ক্ষেত্রে মুক্ত ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের সংস্কৃতির অবাধ আদান প্রদান ঘটে। সারা বিশ্বে এক সমজাতীয় সংস্কৃতি গড়ে ওঠার পথ প্রশস্ত হয়। এর ফলে আঞ্চলিক ও জাতীয় সংস্কৃতির অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। তবে সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে বিভিন্ন জাতিরাষ্ট্রের সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটে, ফলে উন্নত সংস্কৃতির সঙ্গে সবাই পরিচিত হবার সুযোগ পায়। এবার মূল্যায়ন। মূল্যায়নে কি লিখবে, যে বিশ্বায়নের ধারণা বহুমাত্রিক, কারণ এখানে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিশ্বায়নের সমন্বয় ঘটেছে। তবে তাদের মধ্যে অর্থনৈতিক বিশ্বায়ন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। বাজার অর্থনীতি যেমন বিশ্বব্যাংকের প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়েছে, তবে দেখতে হবে এর ফলে জাতিরাষ্ট্রের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, কারণ বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তুললে বিশ্ব সভ্যতার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো করে দেখে যাও, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে।